আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ভারতে বর্তমানে নির্বাসিত জীবন পার করেছেন, তিনি ভারতের নয়াদিল্লি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব বা এফসিসি আয়োজিত শীর্ষক সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক শিরোনামে তাদের ভারতে থাকা বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তাদের উপস্থিতিতে শেখ হাসিনা সেখানে একটা অডিও বার্তা দিয়েছেন বা অডিও বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যতে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। সেই বিষয়গুলোর ভিতরে বাংলাদেশের যে বর্তমান ঘটনাবলী, সেই ঘটনাবলী প্রাধান্য পেয়েছে। সেই 5টা দফা আমরা একটু এখানে আলোচনা করতে চেষ্টা করব দর্শক। তবে এই ভিডিও শুরু করার আগে আমরা এখানে একটু বলে নিতে পারি, এখানে আমরা কারো পক্ষ হয়ে এখানে কথা বলতেছি না। আমরা সেখানে তিনি যেটা বলেছেন হুবহুবভাবে আমরা একজন নিউজ অ্যানালাইসিস হিসেবে ওরকমভাবেই নিউজ অ্যানালাইসিস করতে চাই, যেহেতু আমরা নিউজ অ্যানালাইসিস করে থাকি বিভিন্ন সময়ে। চলুন শুরু করা যাক। আপনারা জানেন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের ঘটনাবলী সেটা আপনাদের জানা রয়েছে। তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বাংলাদেশে যে গণজোয়ার বা গণজাগরণ তিনি তৈরি করেছিলেন বিএনপির পক্ষে, সেটা চলমান রয়েছে। এখন তার গণজোয়ারটা যেন আসলে তার মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তৈরি হয়েছে এরকম না, কিন্তু তিনি যেদিন বাংলাদেশে আসছেন, অর্থাৎ তারেক রহমান বাংলাদেশে যেদিন আসছেন সেদিন থেকেই মূলত এই গণজোয়ারটা ছিল। তারপর এখন তিনি নির্বাচনী ক্যাম্পিং করতেছেন, নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন, এই বিষয় তো আমরা দেখতেই পাচ্ছি দৈনন্দিন খবরে। অন্যদিকে জামাতের বিষয়ে আমরা কানাঘুষাভাবে যা কিছু শুনতেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের দূতাবাস রয়েছে সেই দূতাবাসের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে, গতকালকের ভিডিওতে কিন্তু আমরা ওইটা আলোচনা করেছি যে জামাতকে যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসাইতে চায় বলে অনেকে অভিযোগ করেছেন। তারপর সিএনএন, আল জাজিরাতে যে সমস্ত আপনার রাইটার্স, আল জাজিরা, এই সমস্ত মিডিয়াগুলোতে যে তথ্য আমরা দেখেছি যে একটা অডিও ক্লিপ আপনার এই পত্রিকাগুলোর কাছে বা এই মিডিয়াগুলোর কাছে রয়েছে, সেখানে বলা হচ্ছে যে জামাতের বিষয়ে তারা পজিটিভ। এখন সব কিছু মিলে আওয়ামী লীগের বাংলাদেশের মাঠে অনুপস্থিত, যেখানে সবসময় বিএনপির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপি থাকতো, সেখানে যেহেতু আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় রয়েছে, তাই ফাঁকা মাঠে তার জামাত এই সুবিধা লুফে নিচ্ছে, সেটা দেখা যাচ্ছে। এখন নিজের মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের বিষয়ে যে পজিটিভ চিন্তাভাবনা হয়তো থাকতে পারে, এই বিষয়ে যেটা আমরা দেখেছি হয়তো এটা জামাতকে লোক দেখানো হতে পারে। যাই হোক, আমার আলোচনা মূলত আজকে সেদিকে না, আমার আলোচনাটা ছিল ওই যে আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনা যেই 5টা দফা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে দিয়েছে বা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে দিয়েছে, সেই 5টা দফা নিয়ে আমরা আলোচনা করব। যে 5টা দফা শেখ হাসিনা কী কী দিয়েছে, সেই দফাগুলোর ভিতরে প্রথম যদি আমরা দেখি, প্রথমে মুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী যে অবৈধ ইউনূস সরকার রয়েছে তাকে অপসারণ করতে হবে, এরকম কথা কিন্তু তিনি বলেছেন প্রথম দফায়। অর্থাৎ শেখ হাসিনা এখনও মনে করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন তিনি অবৈধ এবং তাকে অবশ্যই পদত্যাগ করে এখানে মুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। এই জন্য তিনি প্রথম দফা এরকম কথা বলেছেন। দ্বিতীয় দফাতে তিনি বলেছেন কি দেখি, দ্বিতীয় দফাতে তিনি বলেছেন দৈনন্দিন সহিংসতা বন্ধ করে জননিরাপত্তা পুনরুদ্ধার করতে হবে। এটা একটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দৈনন্দিন যে সমস্ত সহিংসতাগুলো বাংলাদেশে হচ্ছে এবং বাংলাদেশের জনগণের যেটা জন অধিকার সেটা বিঘ্নিত হচ্ছে, এই জন অধিকার বা জননিরাপত্তাটা সেটা নিশ্চিত করতে হবে, এই বিষয়ে তিনি একটা এখানে দ্বিতীয় দফাতে দিয়েছেন।
তারপর তৃতীয় দফাতে তিনি বলেছেন কি ধর্মীয় সংখ্যালঘু এবং নারী ও অসহায় জনগোষ্ঠীর সুরক্ষায় দৃঢ় পরিকল্পনা নিশ্চিত করতে হবে বা পরিকল্পনা প্রদান করা। এটা একটা ভালো একটা দিক। সংখ্যালঘু বা ধর্মীয় সংখ্যালঘুর বিষয় নিয়ে কথাটা তিনি ব্যবহার করেছেন। এছাড়া নারী এবং অসহায় জনগোষ্ঠী, এই কথাটা ভালো লাগছে। অসহায় জনগোষ্ঠীদের আপনার যারা রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আসলে এটা খালি শেখ হাসিনা না, অন্য সময়ও যে শেখ হাসিনার আমলেও সেই অসহায় জনগোষ্ঠী আসলে ভালো সুবিধা পায়নি। আর সেটা আমরা যদি এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলি, তাদের সময়ও পাচ্ছে না। আবার অন্য কোনো সরকার আসলে যেন পাবে তাও না। অসহায় জনগোষ্ঠী আসলে অসহায়ের মতোই থাকে, মানবেতর মানবেতর জীবনযাপন করতে থাকে। এটা আমরা দেখেছি। এটা শেখ হাসিনাও যতই বলুক যে তারা এই যে অসহায় জনগোষ্ঠীর প্রতি কথা বলতেছে, এটা আসলে আমার কাছে রাজনৈতিক কথাই মনে হচ্ছে। যাক, যেটা হোক, আমি এখানে যেরকম আছে সেভাবে বলতে চেষ্টা করতেছি। আর চতুর্থ নম্বর ধারাতে তিনি বলেছেন সহিংসতা কি তিনি বলেছেন সাংবাদিক, আওয়ামী লীগ নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক যে ব্যক্তিদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে সমস্ত মামলা হামলা এগুলো বন্ধ করতে হবে এবং বিচার বিভাগের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে, মানে নিরপেক্ষতা, বিচার বিভাগের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এটা একটা ভালো দিক। কেননা একটা দেশের যদি বিচার বিভাগ যদি নিরপেক্ষ না হয় তাহলে ওই দেশের আসলে উন্নত সম্ভব হয় না। কেননা বিচার বিভাগ যদি দুর্নীতিগ্রস্ত হয়, ওই দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ আপনার সব ধ্বংস করে দেবে বলে মনে হয়। কেননা আপনারা জানেন যে আপনারা যদি 21শে আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে যদি জজ মিয়ার নাটক বলেন বা যা বলেন সেটা যদি নাটক ধরে নেই বা সঠিক ধরে নেই, সে একটা বিতর্ক কিন্তু রয়েছে। তারপর আওয়ামী লীগের আমলে সেই বিষয়ে সেটা পূরণ করতে গিয়ে অনেক নাটক বা অনেক কিছু ঘটেছে, সেটাও আমরা দেখেছি। বর্তমানে বিচার বিভাগে কী ঘটতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, সেটাও আমরা দেখতেছি। এখন সব মিলে আসলে এই যে বিচার বিভাগটা আসলে নিরপেক্ষ থাকা উচিত বলে আমি মনে করি। বিচার বিভাগ কখনোই কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হওয়া উচিত না। বিচার বিভাগকে তার স্বাধীন যেই আপনার গতি প্রকৃতি রয়েছে, সেই গতি প্রকৃতি অনুযায়ী বিচার বিভাগকে চলতে দেওয়া উচিত। কেননা সাধারণ মানুষের সর্বশেষ আস্থা থাকে কিন্তু এই বিচার বিভাগের উপর। কেননা সে যখন অন্য কোনো ধনী প্রতিপক্ষ বা বড়লোক প্রতিপক্ষের বিরুদ্ধে না পারে, তখন কিন্তু সে গায়ের শক্তিতে বা অর্থের শক্তিতে না পারলে তার সর্বশেষ আশ্রয়স্থল বা ভরসার জায়গা হয়ে দাঁড়ায় এই বিচার বিভাগ। এই জন্য তারা কিন্তু বিচার বিভাগের কাছে যায়। সেই বিচার বিভাগ যদি এখানে নিরপেক্ষভাবে কাজ না করে, সেখানে বিচার বিভাগ যদি কোনো পক্ষপাতপুষ্ট আচরণ করে, সেটা আসলে ওই অসহায় যেই জনগোষ্ঠী রয়েছে তাদের আসলে কি বলবো, তাদের কপালের দুঃখ কপালেই থেকে যায় বলে আমি মনে করি। তারপর পঞ্চম নম্বর ধারাতে কি বলেছে বা পঞ্চম দফাতে বলেছে যে গত 1 বছরে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা যে সমস্ত সহিংসতাগুলো ঘটছে, এই যে সহিংসতাগুলা বা এই সমস্ত ঘটনাগুলার জাতিসংঘের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা তদন্ত পরিচালনা করতে হবে, এই বিষয়ে বলা হয়েছে। হ্যাঁ, এটা যদি জাতিসংঘ যদি ইচ্ছুক থাকে করতে পারে, সেটা করতে পারে। এখানে হয়তো জুলাই আন্দোলনকে উদ্দেশ্য করে বলা হয়েছে কিনা সেটা হতে পারে। কেননা জুলাই আন্দোলনের সময় যে সমস্ত হত্যাগুলো বা ঘটনাগুলো ঘটেছে, আওয়ামী লীগের সময়ে কিন্তু ওই সমস্ত ঘটনাগুলোর জন্য জাতিসংঘের অধীনে তদন্ত যে কমিটি বা টিম গঠন করা হয়েছিল, এটা আমরা দেখেছি। এখন আওয়ামী লীগ হয়তো সেই বিষয়টিকেই এখন আবার সামনে আনতে চাইছে যে জুলাই আন্দোলন থেকে শুরু করে এই সমস্ত বর্তমান সময় পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এই সমস্ত ঘটনা যদি জাতিসংঘের অধীনে পরিচালনা করা হয়, কোনো তদন্ত করা হয়, তাহলে এটা সুষ্ঠু একটা মানে তদন্ত তারা দাবি করছে এবং সঠিক কী সেটা বের করতে চাইতেছে এরকম। এখন শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যেই বক্তব্য দিয়েছেন বা সেখানে তিনি যেই কথা বলেছেন, কথাগুলো অনেকগুলো যৌক্তিক আমার কাছে মনে হয়। কিন্তু আসলে এটা যদি আমরা যদি তাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই কথাগুলো কি আওয়ামী লীগ বলতো? আওয়ামী লীগ আসলে অনেক ক্ষেত্রে এগুলোর সাথে হয়তো দ্বিমত পোষণ করতো। এখন আসলে আমরা যারা যারা যখন দুর্বল থাকে তাদের মুখ থেকে কিন্তু আসলে ওইরকম নীতিকথা বের হয়, এটা আমরা জানি। হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, হোক সেটা জাতীয় পার্টি, হোক সেটা জামাত। কেননা আপনি দেখবেন যে আপনার যখন সুসময় থাকবে, আপনার যখন রাষ্ট্র ক্ষমতায় মনে করেন আপনি আছেন, তখন আপনার মুখ দিয়ে নীতিকথা বের হবে না। আপনার মুখ দিয়ে রুডু কথা বা আপনার মুখ দিয়ে যখন মানে কি বলে যত শক্তিশালী কথা আছে সব বের হবে। যখন আপনি রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যান, তখন আপনার মুখ দিয়ে নীতি কথা, তারপরে সে গিয়া মন বুলানো মধুর মধুর কথা বের হয়। এটা আমরা সবার সময় দেখেছি। এখন আওয়ামী লীগও তার হয়তো ব্যতিক্রম না, তাই আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা হয়তো সেরকম কথাই বলেছেন। কিন্তু শেখ হাসিনার সব যে সমস্ত বিষয়গুলো এখানে উত্থাপন করেছেন, অধিকাংশ বিষয়গুলো আসলে আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে। এখন বর্তমান যে সমস্ত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে এই সমস্ত কথাগুলো বাস্তবায়ন যোগ্য কিনা, আওয়ামী লীগকে আসলে
কার্যক্রম নিষিদ্ধ থাকা যে আওয়ামী লীগ তারা কি আসলে মাঠে সক্রিয় হতে পারবে কিনা, সক্রিয় হয়ে তারা কি আসলে ওই বিষয়ে কোনো মানে তাদের যেই 5 দফা, এই 5 দফা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। কেননা আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু বিএনপি যখন এই যে রাজপথে আসতে পারতো না বা রাজপথে অনেক কার্যক্রম পরিচালনা করতে পারতো না, এখন তখন কিন্তু বিএনপির কিন্তু একটা 31 দফা ছিল। সেই 31 দফাও আমরা দেখেছি। সেই 31 দফার বিষয়ে বিএনপি কিন্তু বর্তমানে ওই 31 দফা বাস্তবায়ন করার জন্য মূলত উঠে পড়ে লেগেছে বা চেষ্টা করতেছে। এখন একটা সময় দেখা যাবে যে আওয়ামী লীগও হয়তোবা তাদের যদি যখন সুসময় আসে তখন তাদের এই যে 5 দফা বিষয়ে তারা হয়তোবা কাজ করতে চাইবে, অথবা এই অবস্থায় তাদের 5 দফা পরে থাকবে। এখন বাংলাদেশের আসলে গতি প্রকৃতি এক এক সময় এক এক দিকে পরিবর্তিত হয়। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে সকল খেলা কিন্তু বা সকল বিষয় কিন্তু পর্দার বাহিরে হয় না। অনেক কিছু পর্দার মানে পর্দার সামনে হয় না। অনেক কিছু পর্দার বাহিরে হয়। যেটা আমরা হয়তো ফলো করতে পারি না, দেখতে পারি না বা বুঝতে পারি না, এবং যেটা আমরা দেখি বা বুঝি হয়তো ওইটা সঠিক না। ওটা সম্পূর্ণই মিথ্যা। আমরা যেটা দেখতেছি ওটা সম্পূর্ণই মিথ্যা। এখন বাংলাদেশের রাজনীতি যেহেতু মানে ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, এখানে আন্তর্জাতিক বা বিদেশি যে সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট যে পক্ষগুলো রয়েছে তারা তাদের মতো করে এখানে ডিজাইন করতে চায়। সেখানে ভারতের মতো ডিজাইন করে, আমেরিকা তাদের মতো করে ডিজাইন করে, পাকিস্তান তাদের মতো করে ডিজাইন করে, চীন তাদের মতো করে ডিজাইন করতে চায়। সব মিলে আসলে বাংলাদেশ একটা গ্রাউন্ড হয়ে যাচ্ছে যেখানে বিভিন্ন শক্তির একটা নীরব প্রতিযোগিতা চলে। এখন এই প্রতিযোগিতায় এক একজনকে হারিয়ে এখানে জায়গা করে নিতে চায়। এখন এই জায়গা করে নেওয়ার ক্ষেত্রে কে কতটা আগায় থাকে সেটা আসলে বাংলাদেশের কারা সরকার থাকে বা কারা এখানে শক্তিশালী থাকে তাদের উপরে নির্ভর করে, কারা তার সাথে কাদের সম্পর্ক ভালো সেই সমীকরণগুলো এখানে কাজে আসে। এই বিষয়ে আসলে এটার উপরেই নির্ভর করে বাংলাদেশের রাজনীতি। এখন কেননা আপনারা জানেন যে 2001 সালের নির্বাচনের বিষয়ে অনেক সময় আওয়ামী লীগের পক্ষ থেকে যেই কথাটা বলা হতো বা বলতো যে বাংলাদেশের গ্যাস বিক্রি করবে আমেরিকা, কিনবে ভারত, আর এই চুক্তিতে নাকি আওয়ামী লীগ মানে না, এই জন্য আওয়ামী লীগকে নাকি আপনার নির্বাচনে আসতে দেওয়া হয়নি। তখন কিন্তু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, মানে ভোটের মাঠে কিন্তু আওয়ামী লীগ ভোট বেশি পেয়েছিল কিন্তু আসনের ক্ষেত্রে কম পেয়েছিল, এরকম একটা বিষয় রয়েছে। এখন এই জন্য নাকি আওয়ামী লীগকে তখন নাকি এই যে আমেরিকা বা ভারত তখন তারা এই চুক্তিতে আওয়ামী লীগ রাজি হয়নি দেখে আওয়ামী লীগকে নাকি সরানো হয়েছে বা আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া, এরকম একটা কথা কিন্তু বাজারে প্রচলিত রয়েছে। সত্য মিথ্যা আমি কিন্তু সেটা জাস্টিফাই বা জাজ করতেছি না। এখন এটা হইতে পারে, কেননা তখন এতদিন পর্যন্ত আমি এই কথাটা সন্দেহের দৃষ্টিতে দেখতাম এটা কি সম্ভব। কিন্তু আমি যখন বর্তমানে ভেনেজুয়েলার দিকে তাকাই, ভেনেজুয়েলার বর্তমানে যে তেল, ভেনেজুয়েলার যেই রাষ্ট্রীয় যেই সম্পদ, সেই সম্পদগুলো আমেরিকা পরিচালনা করবে, আমেরিকা তত্ত্বাবধান করবে, আমেরিকার অনুমতি ছাড়া বিক্রি করা যাবে না। হুম এখন এটার দিকে যদি তাকাই তখন আমার কাছে মনে হয় যে না, আসলে আওয়ামী লীগের ওই কথাটা বা ওই দাবিটা হয়তো বা সঠিক হইতে পারে। এখন যেন 100% সঠিক আমি কিন্তু সেটা বলতেছি না, আমার কাছে মনে হয় সঠিক হইতে পারে। কেননা আমি যদি ভেনেজুয়েলার সাথে এই বাংলাদেশের আওয়ামী লীগের ওই দাবিটা যদি মিলিয়ে দেখি, এখন আসলে অনেক কিছু এরকম ঘটে যেটা হয়তো আমরা দেখি না, বুঝি না, এরকম হইতে পারে। যে সেন্ট মার্টিন বিষয়ে আওয়ামী লীগ যে কথাটা বলতো, শেখ হাসিনা সরাসরি কিন্তু পর্দার সামনে আইসে কিন্তু বলতেন যে সেন্ট মার্টিন আমি দিতে চাই না, আমি দিলে সেন্ট মার্টিন দিলে আমি কিন্তু থাকতে পারতাম। হ্যাঁ, এরকম কথা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও বলা হচ্ছে। এখন এটা সঠিক বা ব্যাঠিক এটা প্রমাণ করার কিন্তু আসলে আমাদের কাছে কোনো মাধ্যম নাই। এটা হয়তো সঠিক, হয়তো হয়তো ব্যাঠিক, হয়তো রাজনৈতিক কথা, হয়তো সত্যি সত্যি বলছে কেউ, আমরা বিশ্বাস করিনি, এরকম হতে পারে। যাক, যেটাই হোক, তবে আওয়ামী লীগের যে 5 দফা দিয়েছে এই 5 দফাটা অনেক ক্ষেত্রে যৌক্তিক মনে হয়। এখন তারা এটা বাস্তবায়ন করতে পারবে কিনা বা এটা তারা সরকারের উপরে চাপ প্রয়োগ করতে পারবে কিনা এটার জন্য এটা এখন দেখার বিষয়। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান এবং ফেসবুকে সব প্রচারের কথা নামে, ইনস্টাগ্রাম, টিকটকে এনে নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।